পারে এবং ভবিষ্যতে আমি আমার প্রজেক্টটাকে অনেক বড় করে আর যেন এই দেশে কোনো ফেলানির মতো ছোট শিশুদের ওই ইন্ডিয়া থেকে গরু টানাটানি করতে গিয়ে জীবন না দিতে হয়। ভবিষ্যতে আমার এমন একটি পরিকল্পনা আছে যে আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে গরু উৎপাদন করব এবং সেটা দিয়ে আমরা আমাদের নিজের চাহিদা পূরণ করব। যেটা হচ্ছে আমি প্রথমে 20টা গরু নিয়ে শুরু করব। এই 20টা গরু এক ঈদুল আজহার পরে কিনবো এবং এইটা পরবর্তী আবার ঈদুল আজহার পূর্বে বিক্রি করে দেব। এতে করে আমাদের দেশে যে গরুর মাংসের যে চাহিদা সেটা আমি বিশ্বাস করি আমি পূরণ করতে পারবো। এখানে আমার যে রিস্কগুলো থাকবে, রিস্কগুলোর মধ্যে নানান ধরনের রোগ থাকতে পারে। এই রোগগুলো আমি সার্ভাইভ করার জন্য ডাক্তার, মেডিকেল, ভেটেরিনারি সার্জন এনাদের সাথে, স্থানীয় উপজেলা ভেটেরিনারি সার্জনের সাথে পরামর্শ করে এগুলো সলভ করতে পারবো। চুরির যে বিষয়টা থাকবে এটা আমাদের লোকাল সিকিউরিটি এবং আমাদের পারিবারিক সিকিউরিটির ব্যাপারে শক্তভাবে এটা প্রতিরোধ করতে পারবো। দেন আমি একটু বলে রাখি, আমার বাসা সিরাজগঞ্জে, আমি সিরাজগঞ্জের তারাস থেকে এসেছি। ওই অঞ্চলটা চলনবিলে অনেক চারণভূমি আছে যেখানে সহজে এবং সুন্দরভাবে গরু চড়ানো যায়। সেখান থেকে খাদ্যের যে ঘাটতি এটা কখনোই দেখা যায় না। বিশেষ করে বর্ষা মৌসুমে যতটুকু হয় সেটা আমি শুকনো খড় দিয়ে পূরণ করে নিতে পারবো এটুকু। আর আমার ফিনান্সিয়ালি যেটা আমরা অনুমান করেছি সেটা হচ্ছে আমার ফার্স্ট ইয়ারে টোটাল ইনকাম হবে 7,08,000 এবং টোটাল এক্সপেন্ডিচার হবে 5,53,400 টাকা। টোটাল নিট প্রফিট দাঁড়াবে 1,54,600 টাকা। দেন এভাবে আমি ফিফথ ইয়ার আমি যে 4 লক্ষ টাকা সাপোর্টেড ফান্ড থেকে নেব, এই টাকাগুলোকে আমি সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এন্ড ফোর্থ ইয়ার বাই ফিফথ 4 বছরে 1 লক্ষ টাকা করে এটা আমি রিপে করতে পারবো। আর পেব্যাক পিরিয়ডটা হবে, যেহেতু এটা একটা শর্ট টার্ম প্রসেস, আমি অল্প সময়ের মধ্যে এটাকে পেব্যাক পিরিয়ডে নিয়ে আসতে পারবো 1 বছরের মধ্যে। তো পরবর্তী বছর থেকে আমি ইনস্টলমেন্ট পে করতে পারবো। এভাবে আমি 4 বছরে সাপোর্টেড ফান্ডের যত টাকা হয় সেটা আমি পরিশোধ করে দেওয়ার জন্য এখানে দেখিয়েছি। লাস্ট অন ফিফথ ইয়ারে আমার টোটাল ইনকাম দাঁড়াবে 23,87,500 এবং টোটাল এক্সপেন্ডিচার দাঁড়াবে 17,24,000। নিট ইনকাম দাঁড়াবে 6,05,500। Thank you everybody. Total investment of $500,000 taka or 500,000 taka, and he will provide 100,000 and he is looking for 400,000 more. Starting with 20 cows and gradually moving into 50 cows. That's his plan. Now let's see what the responses are. আমি অর্ক চক্রবর্তী স্যার, আমি নোয়াখালী থেকে এসেছি। ধ্রুবতারা সোশ্যাল অ্যান্ড কালচার অর্গানাইজেশন আমার অর্গানাইজেশন। অ্যাকচুয়ালি এই ফার্মের সাথে আমাদের অভিজ্ঞতা আছে। তো আমি জাস্ট জানতে চাচ্ছিলাম যে আপনি যে প্রজেক্টটার কথা বলতেছেন সেই প্রজেক্টে আপনার পূর্ব অভিজ্ঞতা আছে কিনা? জি, আমার পূর্ব অভিজ্ঞতা আছে। আমি এখন বলতে হবে না, ওই প্রশ্ন আরো অনেক আছে। পূর্ব অভিজ্ঞতা আছে কিনা এটা আপনি উত্তর দিয়েছেন যে আছে, কিন্তু আমি যেটা জানতে চাচ্ছিলাম যে দেখা যায় যে অনেক সময় আমরা যখন গরু আনতে যাই বা চুজ করতে যাই, দেখা যায় যে আমরা যেরকম বলি সেরকম অনেক সময় পাওয়া যায় না। তো সেক্ষেত্রে যদি আনসার্টেন কোনো একটা সিচুয়েশন সৃষ্টি হয় তখন আপনি কি করবেন? এবং দেখা যায় যে কোনো ধরনের রোগ যেটা হয়তো তাৎক্ষণিকভাবে আপনার কস্টের মধ্যে নাই, যেমন আপনি খুব লিমিটেড একটা কস্ট ধরে এই প্রজেক্টটা করছেন, সেক্ষেত্রে যদি এই ধরনের আনসার্টেন সিচুয়েশন আসে সেক্ষেত্রে সেই চ্যালেঞ্জগুলো আপনি মোকাবেলা করবেন কিভাবে, এটা আমার একটু জানার ইচ্ছা ছিল। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আরো দুই একটা প্রশ্ন নেই। আর আছে নাকি কেউ? দেখি, বলো। যেরকম দেখা যাচ্ছে যে 100 টাকা জিনিস কিনে 120 টাকা বিক্রি করে চিন্তা করে 20 টাকা আমার লাভ। তো এখানে দেখা যাচ্ছে যে এই ক্যালকুলেশনে অনেক জিনিস আছে যে বিষয়গুলো ধরে না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে নিজের ওয়েজ, হয়তো ফ্যামিলি তার ওয়াইফ একটু কাজ করছে, ওর যে একটা ওয়েজ ধরতে হবে এটাও ধরে ক্যালকুলেশন করে না। এবং দেখা যাচ্ছে লাভের পরিমাণ দেখা যাচ্ছে সে রিটার্ন দেখাচ্ছে অনেক, কিন্তু ঘরে টাকা নাই। ইভেন ফ্যামিলি এক্সপেন্ডিচারটা সে চিন্তা করে এটা যদি আমারই বিজনেস, আমার বিজনেসের টাকাটা সম্পূর্ণ এখতিয়ার আমারও যে একটা নির্দিষ্ট টাকা ধরে আমারও নিজস্ব ক্যালকুলেশন করে চিন্তা করে ওখান থেকে নিতে হবে, এটা চিন্তা করে না। যখন যেটা মনে হলো
ও বিজনেস তোমার আছে, বিজনেস থেকে নাও। তো এই বিষয়গুলা মূলত বেশি গুরুত্ব দেওয়া দরকার ছোট এন্টারপ্রেনারদের ক্ষেত্রে। তারা এই বিজনেস প্ল্যানের সময় রিটার্ন অনেক দেখা গেলেও আসলে রিয়েলি তারা রিটার্ন ওইভাবে নিয়ে আসতে পারে না, এটা একটা সতর্ক দৃষ্টি। আর পাশাপাশি আমার হাজব্যান্ড অবশ্য উপজেলা লাইভস্টক অফিসার, মানে আমার এটার উপরে একটু ওই দিক থেকে একটা ছিল, এক্সপিরিয়েন্স ছিল। আপনি বিফ ফ্যাটেনিংয়ের সঙ্গে আসলে এখানেও আপনি ইন্টিগ্রেটেড ওয়েতে ডেইরি, বিফ ফ্যাটেনিং, গোট রিয়ারিং অনেকগুলো ইন্টিগ্রেটেড ওয়েতে করতে পারেন। থ্যাংক ইউ। বিফ ফ্যাটেনিং ফার্মগুলিতে বেশিরভাগ সময় ইঞ্জেকশন দিয়ে গরু মোটা করা হয়, আর প্লাস ইউরিয়া খাওয়ায় মোটা করা হয়। এটা আমার ছাত্র করবে কি না, সরি, ওই এটা ব্যাপারটা নর্মালি ঘাসকে ফ্যাটেন করা আর ইঞ্জেকশন দিয়ে ঈদের আগে আর ইউরিয়া খাওয়ায়, ওটা ওর উদ্দেশ্য কি, মানে এটা কনসিডার করবে কি না? থ্যাংক ইউ। Very fundamental question. Farid? Sorry, I'm Farid again. I work for Arundhak Foundation. It's a good question. Actually, I also noted that point. While Yunus Center or any other Grameen family would support any project, the moral issue must be addressed. So normally you know that for fattening of cattle, what is required is, first point is deworming. So we give some deworming tablets so that worms are out, and then we provide good feed. And in feed, we use urea molasses, and that's not bad. Actually, urea molasses can be provided along with other feed. Supplementary feed is required for fattening. But the point is sometimes they provide steroid to retain more water so that it looks flabby or fatty, and apparently it looks good, but that's not safe for health. My point is, another point is, actually, why do you make it 5-year project? এটা 5 বছর প্রজেক্ট করার প্রয়োজন তো নেই, কারণ 1 বছরে এই বিফ ফ্যাটেনিং প্রজেক্টগুলোতে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যেটা ইনভেস্ট করি কোরবানির পরে, যে কোরবানির সময় গরুটা বিক্রি করার পর, we get good return. So pay all the amount back and then save some of the profit that you made from the first deal, go for second and increase it gradually. So in that case, risk for the project would be less. Thank you, sir. এবার প্রশ্নের একটু জবাব হোক, তারপর এক রাউন্ড হয়ে যাক, নাহলে অনেকগুলো প্রশ্ন জমা হয়ে যাচ্ছে। গরুর বিষয়টা এমন হবে না যে আমার পছন্দ মতো আজকে হচ্ছে না, আমি 2 দিন পরে কিনছি, এমন করে, এবং ভালো গরুটাই কিনেন, এবং সেটাকে যদি যথাযথভাবে পরিচর্যা করা যায়, সেখান থেকে ভালো একটা ফল পাওয়া যাবে। নেক্সট কোশ্চেন, ম্যাডাম একটা কথা বলেছিলেন, এখানে যে ইনকামগুলো, রিটার্নগুলো আসে, এগুলোকে সঠিকভাবে দেখানো হয় না বা দেখানো যাচ্ছে না, এমন। এটা এক্ষুনি জবাব দিতে হবে না, ওটা পরে যখন হিসাবে বসবে তখন হিসাব করবে যে তোমার বেতন ধরছো কিনা, ইত্যাদি ইত্যাদি। এগুলো নেক্সটটাতে চলে যাও, ওই যে ইউরিয়া সার এবং ইত্যাদি। এটা তো অ্যাকচুয়ালি ইলিগালি একটা ব্যাপার। আমি সততা থেকে এবং সৎভাবে বলছি, এগুলো যারা করে তাদেরকে আমি ব্যক্তিগতভাবে অনেক ঘৃণা করি। ইউরিয়া সার খাওয়ে বা ফরমালিন মিশায়ে এই সমাজে যে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, আমরা এর প্রতিবাদ জানাই। কিন্তু আমার এই অঞ্চলে যে আমি গরু পালন করার জন্য যে চারণভূমিগুলো আছে এবং ঘাসগুলো ব্যবহার করতে পারবো, হাইব্রিড ঘাসগুলো ব্যবহার করতে পারবো, এগুলোই এনাফ। গরু মোটাতাজান করার জন্য এগুলোই এনাফ। ইলিগালি ওয়ে অবলম্বন করার there is no need. Thank you, sir. I'm Parveen Mahmood from Grameen Telecom Trust. I would just like to mention that whichever company is will get involved with this as an investor, we will look into the technical assistance and the financial literacy, record keeping, regulatory affairs as an advisory service that will be provided to the new investors. Thank you. That's a good assurance, because this is all the moral issues and legal issues are raised, and Telecom Trust is offering that they will be watching over all these issues and make sure that all these things don't happen. So this is one good assurance from Grameen Telecom Trust. Shamim and Bari. Assalamu alaikum. I'm Shamim Anwar, Grameen Samogrir Managing Director. এখানে ডায়েট নিয়ে কথা হয়েছে।
আমাদের অতীত অভিজ্ঞতা যে আমরা যখন এটা প্রথম শুরু করলাম অনেক আগে 90-র দিকে লিজিং কাউ ফ্যাটনিং, তখন আমরা দুটো অ্যাপ্রোচ আছে বাজারে। একটা হলো ডিওয়ার্মিং এর পর নর্মাল ডায়েট দেয়, ঠিক কুরবানির আগে ফ্ল্যাশ ডায়েট দেয়। আরেকটা হলো যে প্রথম ফ্ল্যাশ ডায়েট দেয় তারপর নর্মাল ডায়েট দেয়। দুটো অ্যাপ্রোচ নিয়ে বিতর্ক আছে। আমরা বিএলআরআই এর সাথে আমরা এটা লোকাল টেকনোলজি নিয়ে আমরা কথাবার্তা বলছি। তাতে যেটা হয় যে এই যে ডিওয়ার্মিং করে তারপর এটা দেয়, এবং আমাদের কিন্তু সাইকেলটা ছিল 6 মাসের, এখানে 1 বছরের একটা সাইকেল নেওয়া হয়েছে। তো 1 বছর এটাকে লালন পালন করবে, এই কস্টটা কিন্তু খুব বেড়ে যাবে, যেটা নাকি রিটার্নের তুলনায়। তো সেটা আমি এটার প্রজেক্ট বন্ধু, আমরা এখান প্রতি আরো ডিটেলস আলাপের সুযোগ আছে। বাড়ি তারপর আসাদ। প্রথম হলো যে স্যার, এটা কাউ ফ্যাটেনিং এখন বাংলাদেশে এটা সব জায়গায় হচ্ছে, ঢাকার আশেপাশেও হচ্ছে, আর সিরাজগঞ্জে ও যেখান থেকে আসছে এখানে প্রচুর আছে, এখানে আমাদেরও প্রজেক্ট আছে। যেটা আমি বলতে চাই সেটা হলো যে মরাল ইস্যু ডেফিনেটলি থাকবে, এটা শফিক সাহেব এবং আমাদের ফরিদ ভাই যেটা বলছেন আমিও একমত, মরাল ইস্যু ডেফিনেটলি থাকবে। গরু কেনার সময় যদি আপনি কয়েকটা বিষয়, বিশেষ করে একটা হলো যে ডিজিজ ফ্রি গরু কিনতে পারেন। আপনি যখন গরু কিনতে যাবেন একজন এক্সপার্ট নিয়ে যাবেন, অনেকটা 50% ভয় আপনার কেটে গেল। আর অন্যান্য সব ব্যবস্থা সেখানে ভ্যাকসিন ট্যাক্সিন সারা বছর, ডিওয়ার্মিং তো মাস্ট, এটা বছর বছর করতে হয়, 6 মাস পরে করতে হয়, এটা আসেই। ডিওয়ার্মিং ছাড়া আপনি গরুর স্বাস্থ্য ভালো রাখতে পারবেন না। আর আমি বলতে চাই, আমি গ্রামীণ মৎস্য পশু সম্পদ ফাউন্ডেশনের এমডি, আমাদের ওখানে একটা বিরাট প্রজেক্ট আছে। এই প্রজেক্টে আগামী 23 তারিখে খুব বাংলাদেশের যারা ফিড বিশেষজ্ঞ লাইভ স্টকের তাদের একটা সেমিনার আছে আমাদের প্রজেক্টে। এইখানে আপনি আমার সঙ্গে যোগাযোগ করেন, ঠিকানা নিয়ে আপনি এখানে উপস্থিত থাকবেন। 1, 2 হলো ওখানে আমাদের 2 জন কমিউনিটি লাইভ স্টক অফিসার আছে যারা গভর্নমেন্টে ছিল দীর্ঘদিন এবং খুবই অভিজ্ঞতা সম্পন্ন, আমাদের সঙ্গে দীর্ঘদিন থেকে কাজ করতেছে। আপনার এই ট্রিটমেন্টের ব্যাপারে এগুলো আমরা দায়িত্ব নিতে পারবো এবং সব সহযোগিতা দিতে পারবো। কাজেই আমি মনে করি যে প্রজেক্টের ব্যাপারে যত টেকনিক্যাল সাপোর্ট আছে আমরা দিয়ে যাব, কোনো অসুবিধা হবে না। এবং আরেকটা হলো যে প্রজেক্ট কস্ট যেটা দেখা যাচ্ছে আমার কাছে রিজনেবলি মনে হচ্ছে, এইটাই স্যার। ভালো, আরেকটা সাপোর্ট পাওয়া গেল, one more organization coming up with their support, so you get a lot of technical support. আসাদ তারপর অন্যদের। আমি আসাদুজ্জামান, গ্রামীণ হেলথ কেয়ার। এখানে স্যার দুটো জিনিস আমার একটা ইয়েতে আছে। একটা হলো যে বিফ ফ্যাটেনিংটা এখন যে প্রজেক্ট আকারেও হচ্ছে, আবার স্পেসিফিক কন্টিনিউয়াস একটা প্রোগ্রাম হিসাবে হচ্ছে। এখানে যদি উনি 1 বছরের প্রোগ্রাম করেন, যে কথাটা আসলো, 1 বছরের করলে এটা কস্ট ইফেক্টিভ হবে না, কেন 1 বছরে যে পরিমাণ খাবে এবং যে রিটার্নটা আসবে, এখানে 25,000 টাকার একটা গাভী কিনে 35,000 টাকা বিক্রির প্রপোজাল করা হয়েছে, 1 বছরে বেশি খাইয়ে ফেলবে, অন্যান্য কস্ট ইফেক্টিভ হবে না। এটার জন্য বেস্ট হলো যে, আর একত্রে 25টা গাভীর কথা বলা হয়েছে, 25টা গাভী একত্রে না করে যদি 2টো বা 3টা ব্যাচ হয়, ব্যাচ হলে একটা ব্যাচ বেরো হবে আর একটা তাহলে কেনা এবং বেচা দুটার মধ্যে কিন্তু তার একটা কন্ট্রোল থাকে এবং এই করতে পারে। 25টা গাভী একত্রে কেনা এবং 25টা গাভী একত্রে বেচা, দুইটাই একটা সমস্যা হয়ে যায়। সেই জন্য আমার মনে হয় এখানে একটা ব্যাচ করা যায় কিনা। আর যেই জিনিসটা হলো যে পুরো 1 বছরের প্রোগ্রাম না নিয়ে এটাকে যদি কন্টিনিউয়াস প্রোগ্রাম হয়, যে 6 মাস পর একটা গ্যাজেট চলে গেলো, আরেকটা আসলো, রোজার ঈদটা বা কোরবানির ঈদটাকে আমি সামনে রাখবো, ওখানে আমি 8টা 10টাকে স্পেশালি করব, সেটা হতে পারে। কিন্তু এটা কন্টিনিউয়াস একটা ইয়েতে একটা ব্যাচ ঢুকবে, একটা ব্যাচ বেরোবে, এইভাবে করে 2টো বা 3টা ব্যাচ হলে 4 মাসের একটা ব্যাচ বেরোলে আমার মনে হয় এটা একটা কন্টিনিউটি থাকবে প্রজেক্ট। থ্যাংক ইউ। আমি যে পয়েন্টটা রেজ করতে চাইছিলাম উনি কিছুটা রেজ করছে। এখানে সিজন দেখাচ্ছে একটা, দ্যাট মিনস ঈদুল আজহাকে ফোকাস করা হয়েছে যে এই সময় সে সেল করবে প্রোডাক্টটা। তো এক্ষেত্রে কি যিনি এটা প্ল্যান করেছেন তার নিজের কোনো ল্যান্ড আছে কিনা? বাড়ি স্যার আমি ছোট্ট একটু বলি যে মার্কেটিংয়ের ব্যাপারে যেখানে যেটা দেশে ঈদুল আজহা, সবাই ঈদুল আজহাটাকে সামনে রাখে, কিন্তু সারা বছরই তো গরুর মাংস খেতে হয় এবং এটা মার্কেটিং আছে। তো ওর বাড়ি যেহেতু তারাশে, ওইখানে আমাদের কাশীনাথপুরে একটা বড় বেঙ্গল বিটের আছে, ওরা সারা বছর আমাদের নিমগাছি এলাকার গরু নেয়, আমাদের অনেক সদস্যও সেখানে গরু সাপ্লাই দেয়। কাজে তাদের সঙ্গে যদি কন্ট্যাক্ট করে এবং ডিজিজ ফ্রি ভালো গরু থাকে, সেখানেও সারা বছরই সে দিতে পারবে। থ্যাংক ইউ। আমরা এই রাউন্ড শেষ করি। যদি প্রেসিং কোনো বিষয় মনে হয় যে একটা জবাব দেওয়া দরকার, যেটা জরুরি মনে করো, এটা বলতে পারো শরীফ। ওকে, 1 মিনিট সময়। থ্যাংক ইউ স্যার। আমি আমার ল্যান্ডের যে কথাটা আসছে, আমি ইতিপূর্বেও বলেছি যে আমি নবীন উদ্যোক্তা ঋণী ছিলাম, আমি ফার্ম চালাই, এখন বন্ধ আছে, আমাদের নিজস্ব ল্যান্ডও আছে।
আমি সেখান থেকে করতে পারবো। কিন্তু ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের যে আফটার দেন ঈদুল ফিতর বিফোর ঈদুল আজহা এমন একটা কথা বলা হচ্ছিল, এইগুলো আসলে টেকনিক্যালি বা ম্যানেজমেন্টালি নির্ভর করে যে কে কতটুকু প্রফিট ধরতে পারবে। এক স্যার বললেন যে উনি বলেছেন যে ঈদের আগে দামটা কমে যায়, আসলে এটা তো আমাদের ম্যানেজমেন্টাল প্রবলেম। আমি যদি ব্যবস্থাপনার দিক থেকে আমি যদি সেটাকে ওভারকাম করতে পারি, দ্যাটস ওকে। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাঙ্কস টু অল। টাকার অঙ্ক খুব বেশি না, কাজেই অনেকে একভাবেও দিতে পারে অথবা যৌথভাবেও দিতে পারে। নেক্সট ইস্যুতে যাই আমরা। নেক্সট প্রজেক্ট কি হবে? এটা আমাদের নাম্বার 5, প্রজেক্ট নাম্বার 5, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সোশ্যাল বিজনেস। এখানে এন্টারপ্রেনার হলো মোরল নূর মোহাম্মদ, এক্সিকিউটিভ ডিরেক্টর রাস্টিক, খুলনা থেকে আসছেন। এখানে ফ্যাসিলিটেটর হলো ইউনুস সেন্টার। Solid waste management, introduction of an organized household waste collection system, production and sale of high quality compost, biogas production and supply to households. Problems addressed: significantly reduced soil fertility due to indiscriminate use of chemical fertilizer, high risks of soil disaster due to poor use of organic fertilizer in Bangladesh, optimum rate minimum 5%, current rate 1.5%. Little knowledge of land fertility and organic compost among farmers and landowners, health and safety hazard due to indiscriminate disposal of household waste. 2,50,000 households in Khulna City Corporation KCC area dump an average of 350 to 400 metric tons of garbage daily, causing unmanaged waste in the city. Next. Entrepreneur organization, entrepreneur Moral Nur Mohammad Ashoka Fellow, Executive Director Rastic, degree in social science, fight for rights of poor communities and industrial laborers, current activities in the field of education, income generation through microfinance, water and sanitation, and sustainable agriculture and environment. Organization Rastic, Khulna, non-government and non-profit voluntary organization involved in environmental management and socio-economic development in Bangladesh, conducting a solid waste management program in Khulna City Corporation, partly cover the area of Khulna, Bagrat, Satkira and Jashore district. Current project status: door-to-door collection of household waste 9-12 metric tons daily, compost production 1200 to 15 kg per day, biogas production and supply to 40 household. Household waste collection: 32 staff members with 16 paddle vans, 3 households per garbage collector. Total daily garbage collection 9 to 12 metric ton. Collection fee taka per household salary and taka 30 city home as a service charge. Existing investment 1,09,95,500 টাকা, asset land 47.2, composting shed 60 feet into 30 feet, one separation shed 40 feet to 30 feet, 3 storeroom 15 feet to 10 feet, water pump, wastewater reserve tank. Impact on waste management: reduce the indiscriminate dumping of waste, lower the cost for waste disposal, improve utilization planning of raw materials, compost waste, energy, recover valuable by-products, paper, plastic material, etc. Impact on the environment: reduce environmental pollution, air, water, etc., protection of biodiversity, improved occupational health and safety. Impact on agriculture: foster the use of organic fertilizer, reduce the use of chemical fertilizer, maintain nutrient balance of the soil, reduce the cost of cropping. Impact on the environment: reduce environmental pollution, air, water. Thank you for all. এটা কি এক্সিস্টিং আছে একটা জিনিস? জি স্যার, অনগোয়িং প্রজেক্ট। আচ্ছা, এর উপরে কত টাকা আরো চাচ্ছেন? আর 3 কোটি টাকা হলে আমি 100 মেট্রিক টন আবর্জনা পার ডে রিসাইকেলিং করতে পারি। এবং এখন 1 কোটি টাকার একটা প্রজেক্ট আছে, 1,09,95,000 টাকা ইনভেস্ট আছে অনগোয়িং। তার উপরে আরো 3 কোটি হলে তখন আরো। জি, আর এইটা আমি ঢাকা, চিটাগাং সহ ছোট ছোট পৌরসভায় করতে চাই এবং আমি নিজেই এটা করি এবং আমি নিজেই এর খুব খুশি হলাম, খুব খুশি হলাম। এবার আলোচনাতে আসি আমরা। আলোচনার জন্য এইদিকে ডক্টর শফিক, প্রফেসর শফিক। আমার একটা ইন্টারেস্টিং অবজারভেশন হচ্ছে, হিসাবে নিশ্চয়ই ভুল আছে।
আপনি বলছেন 300 হাউস হোল্ডে ডেইলি গার্বেজ কালেকশন হবে 9 থেকে 12 মেট্রিক টন। এটা কিভাবে পসিবল? আচ্ছা, মনে হয় বুঝতে ভুল হয়েছে। পার ভ্যান কালেক্টরস একজন ভ্যান কালেক্টরস এবং একজন হচ্ছে ভ্যান রোলার। 300 বাড়ির থেকে একটি ভ্যান কালেকশন করে দুটো লোকে। ওখানে আছে 32টা ভ্যান, 16টা ভ্যানে 300 করে 300 4800 বাড়ি। প্রত্যেক বাড়ির থেকে 4 থেকে 5 কেজি করে আবর্জনা আসে। 9 থেকে 12 টন আবর্জনা আমার ডেলি কালেকশন। না 2 কেজির বেশি। আমার পাশে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রজেক্ট করছেন ভদ্রলোক, উনি বলুক 2 কেজি। পরিচয় দাও একটু। আমি আফসার কামাল, গ্রামীণ শক্তি। আমরা রিসেন্টলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2টা প্ল্যান্ট করছি। একটার ক্যাপাসিটি হলো 50 কিউবিক মিটার এবং একটার জন্য ফিট করতে হয় ডেলি 1 টন করে। আমরা সার্ভে এটা তৈরি করার আগে আমরা সার্ভে করলাম ইউনিভার্সিটির টোটাল ক্যাম্পাসে এবং হলে। তাতে দেখা গেল পার ফ্যামিলি ম্যাক্সিমাম ডেলি 2 কেজি বাই ওয়াস্ট কালেকশন করা যায়, অন্যান্য ওয়াস্টগুলি বাদ দিয়া। তাতে প্রথম দিকে শুরু করতে আমরা 2 টন কালেকশন করতে পারি নাই। কালেকশন সার্ভে করার পরেও কালেকশন শর্ট পড়ার কারণে আমরা সেখানে লোক প্রশাসন আছে, সেখান থেকেও আমরা নিয়ে আসছি। সেই জন্য 300 ফ্যামিলি থেকে এটা সম্ভব না আমাদের যে স্টাডি করা। আচ্ছা, আমি অনুরোধ করব, খুলনায় দাওয়াত দিচ্ছি, খুলনায় যাবেন। একটি ভ্যান সকাল 11টায় কাজ শুরু করে সোনাডাঙ্গা আবাসিক এলাকায় 17 এবং 18 নম্বর ওয়ার্ড এবং 16, এই 3টে ওয়ার্ডে আমি 2002 সাল থেকে এই কাজটি করি। রাস্টিক এবং আমাদের ডাম্পিং কম্পোস্ট প্ল্যান্ট হচ্ছে রাজবাঁধ, খুলনা সিটি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে 2 কিলো সামনে। এবং 1997 সালের থেকে প্রথম সুইপার এসকনভেঞ্জার্সদের সাথে নিয়ে এই কাজটি শুরু করি এবং এখন এই 4700 পরিবারের ভিতর অনগোয়িং এই প্রোগ্রামটা আছে। আমি আবেদন জানাবো আরেকটা পরিষ্কার হোক ওনাদের কথার মধ্যে, আপনি কি কি জিনিস কালেক্ট করেন একটা পরিবার থেকে? স্যার, আমি ওই টোটাল ওই বাড়ির যে গার্বেজ, সেই গার্বেজ টোটাল গার্বেজটা কালেকশন করি। কত পরিমাণ হয় গড়ে? গড়ে 2.5 থেকে 3 কেজি, 4 কেজি, অনেক বাড়িতে 5 কেজিও হয়। আমি ওয়াহিদুল শেখ শিমন। আমরা স্যার ডেইলি যেটা খাবারের জন্য বায়োমাস যেগুলি ব্যবহার করি তাতে 5 কেজি তো আমরা করি না, মাছ মাংস। উনি বলেন 2 কেজি থেকে আড়াই কেজি। উনি তাই বললেন 2 কেজি আড়াই কেজি। 2 কেজি সম্ভব স্যার, সেটাই উনি তাই বলছেন। দেখি তামিম। আপনার এখন যে কার্যক্রম আছে বেশ ভালো, কিন্তু আমার একটা প্রশ্ন হলো যে সামাজিক ব্যবসা হিসাবে এটার প্রাতিষ্ঠানিক একটা ব্যবসা থাকতে হয়। রাষ্ট্রিক এখন একটি এনজিও, তো রাষ্ট্রিকের আওতায় বা অন্য কোনোভাবে কি আপনি একটা মানে জয়েন্ট স্টকস রেজিস্টার্ড বা অন্য কোনো ব্যবসায়িক ব্যবসা এইটা করতে চাচ্ছেন নাকি, বা এরকম কোনো পরিকল্পনা আছে? আচ্ছা, এইটা রাষ্ট্রিকের ওন ইনকাম জেনারেটিং প্রজেক্ট ছিল, এটাকে সোশ্যাল বিজনেসে নিতে চাই। এটাকে সারা দেশব্যাপী এই টেকনোলজিটা আমি ট্রান্সফার করতে চাই এবং ইতিমধ্যে ট্রেড লাইসেন্স, বিনিয়োগ বোর্ডের রেজিস্ট্রেশন প্লাস আপনার গভর্নমেন্টের যে এগ্রিকালচার, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, তাদের থেকে 7 বছর পরে আমি লাইসেন্স পাইছি। 7 বছর পরে আবেদন করা, 7 বছর পরে মহামান্য রাষ্ট্রপতির প্রজ্ঞাপন হয়ে আমি লাইসেন্স পাইছি গত সেপ্টেম্বরে। আর এই পর্যন্ত আমি যা প্রোডাকশন করতাম পাইলটিং হিসেবে ওই অঞ্চলে ডেমনস্ট্রেশন করে জনগণের কাছে যেতাম। থ্যাংক ইউ। এখানে শামীম আর কেরা, হ্যাঁ পেছনে একজন আছে, বল শামীম। এই ধরনের একটা প্রজেক্ট এর আগে এসেছিল গ্রামীণ ট্রাস্ট এরিয়াতে, সেটা আর আগায় নেই। তো প্রজেক্টটা এটা হলো যে বর্তমান প্রেক্ষাপটে আমাদের এই ধরনের প্রজেক্ট খুব দরকার। বাংলাদেশের ওয়েস্ট ম্যানেজমেন্ট খুবই খারাপ অবস্থা, এটা ভালো। তো আমার একটা হলো যে আপনি যে এনে তারপরে সেপারেট করেন, যদি আমরা গার্বেজ ব্যাগ দিয়ে দেই ফ্যামিলিকে, আমরা যদি ওইভাবে মোটিভেট করতে পারি যে কিচেন গার্বেজ একখানে, গ্লাস প্লাস্টিক একখানে, এটা যদি সেপারেট করে আনতে পারি তাহলে কাজটা অনেক সহজ হয়ে যায়। এবং এগুলো এনে যখন উন্মুক্ত জায়গায় আবার এটাকে সেপারেট করেন তখন পরিবেশকে দারুণভাবে দর্শন করে। এটা ম্যান পাওয়ার কম লাগবে, আপনাকে ধন্যবাদ। কিন্তু আমাদের দেশের কাজের বুয়ারা পার্মানেন্ট না, আর বেগম সাহেবরা অনেক সময় এর দিক যায় না। অতএব একজনকে ট্রেনিং দিলি 15 দিন পরে ওই ম্যাডাম ওই বুয়ারে খাতা দেয়।
পরে যে যেটাই পচনশীল আর যেটাই অপচনশীল ওই জায়গাটায় বেরোয় নিয়ে আসা সম্ভব খুব কঠিন কাজ। আমি 1 বছর পাইলটিং করছি, 1 বছর চেষ্টা করছি, কিন্তু মূলত আমি ওটা পারি নাই। দেখি এখানে আমাদের অভিজ্ঞ লোক আছে একজন, শামস। যে ফর এক্সাম্পল একটা one small double A size battery can destroy একটা entire batch of compost production. তো এখন আপনাদের কি কোনো মনিটরিং সিস্টেম আছে এটাকে মনিটর করার জন্য, the quality of compost, NPK etc? এটা হলো one question. আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন হলো that I visited several composting plants across Bangladesh and in India, and one of the problem হচ্ছে leached water. এখন আপনারা কতখানি লিচেড ওয়াটার মানে প্রোডাকশন হয় এবং আপনারা কি করেন লিচেড ওয়াটার দিয়ে? আমি ধন্যবাদ জানি ওয়েস্ট কনসার্নে আমার প্রথম ট্রেনিং আমার এলাকায় যে ওয়েস্ট কনসার্নের মাকসুদ সিনহা আর ইফতেখার সাহেব দিয়েছিলেন। আচ্ছা, উনাদের সাথে আমাদের কাজের পার্থক্য হচ্ছে একটা, সেটা হচ্ছে আমরা বাড়ি বাড়ি থেকে কালেকশন করি আর উনরা মিউনিসিপ্যালিটি মাতুয়ালি থেকে নিয়ে যে ওইখানে কম্পোস্ট করেন শত শত কোটি টাকার বিষয়টা। আমাদের হাউস হোল্ডার থেকে যে সার্ভিস রেগুলার সার্ভিস দিয়ে ওই টাকা দিয়ে আমাদের কালেকশন ম্যানেজমেন্টটা চলে এবং ওখানে 100% টেকসই। অতএব এইটাই সোশ্যাল বিজনেসের একটা জনগণের সেবা দিচ্ছি নাম্বার 1, এবং তাদেরকে অংশগ্রহণ করছি আমার এই প্রোগ্রামে, ও কমিউনিটি আমার প্রোগ্রামে অংশগ্রহণ করছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ওয়েস্ট ওয়াটারটা ওই যেটা ফরমাস দেওয়ার পরে পাইলিংয়ের পরে যে ওয়াটারটা বেরোয় যায় ওটা আমাদের ওয়াটার ট্যাঙ্ক আছে এবং সেইখান থেকে পরে ওইটাকে আবার রিসাইকেলিং করি। যদি পরবর্তীতে আমাদের টেকনিক্যাল সাপোর্ট এবং টেকনিশিয়ান যদি ভালো হয় তাহলে ওটাও আমরা ফার্টিলাইজার হিসাবে ইউজ করতে পারবো। এটা কৃষি বিজ্ঞানীদের পরামর্শ, কিন্তু আসলে আমরা কমিউনিটি বেসড কাজ করি, আমরা ওই পর্যন্ত পৌঁছতে পারছি না। আপনারা কোটি কোটি টাকা আনছেন, আমরা আমাদের নিজস্ব উদ্যোগে করি। এখন ওই প্রোগ্রামটাকে বড় করার জন্য আজকের এই সোশ্যাল বিজনেসে এই রাষ্ট্রিকের কম্পোস্ট প্রোগ্রামকে ট্রান্সফার করে দিয়ে গেলাম। থ্যাংক ইউ, ভেরি গুড। আফসার কামাল সাহেব যে 2 কেজি বলছেন এটা ঠিকই আছে, ওর এখানে 4800 ফ্যামিলির কাজ করে, কারণ 300 হাউস হোল্ড পার ব্যান্ড, তাইলে এখানে 16টা ব্যান্ড কাজ করে, তাইলে 4800 কেজি 800 কেজি ইন্টু 2 হলে তাহলে 9 টন থেকে 12 টন হবে স্বাভাবিকভাবেই। 4800 ফ্যামিলির ব্যাপার তো সেখানে আমার মনে হয়ে যাবে। এখানে 1 নম্বর। 2 নম্বর হলো শামীম সাহেব যেটা বলছে সেটা কিন্তু সবচেয়ে যুক্তিপূর্ণ, কারণ উই হ্যাভ টু এডুকেট দি টোটাল কমিউনিটি অ্যান্ড সোসাইটি। এটা যদি সেপারেটলি ফর বিভিন্ন ডিফারেন্ট ওয়েস্টেজের জন্য দেওয়া হয়, আস্তে আস্তে এইগুলোকে কিন্তু এডুকেট করে এক সময় এটাকে বাইরে আর আমাদের পরিবেশ দূষণ করা হবে না। সেজন্য আমাদের এখান থেকে যদি সোশ্যাল বিজনেস কনটেক্সটে কথা বলা হয় তাহলে আমরা তো স্বাভাবিকভাবেই ওই দৃষ্টিতে রাখতে হবে যে আগামীতে যেন মানুষগুলো সোসাইটি যেন এডুকেট হয় অ্যাকর্ডিংলি, আমাদের এনভায়রনমেন্টটা যেন ঠিক থাকে। ধন্যবাদ মিস্টার নূর মোহাম্মদ। আমার প্রশ্নটা হলো এই যে আপনারা বাড়ি বাড়ি থেকে যে বর্জ্যটা নিয়ে আসেন, এর মধ্যে একটা বড় অংশ হলো পলিথিন, যে পলিথিনটা নষ্ট হয় না। আপনারা কি করেন ওই পলিথিনগুলো ওই মূল আবর্জনা থেকে কি পৃথক করেন না একসাথেই রাখেন? একসাথে রাখলে হয়তো এটা এই বর্জ্যটা নষ্ট হবে না, ভবিষ্যতে এটা ক্ষতিকারণ হবে। পলিথিন আলাদা করা তো অবশ্যই প্রয়োজন। এই ব্যাপারে আপনাদের কি? আমরা প্রথমে কালেকশন করে যখন আমাদের কম্পোস্ট প্ল্যান্টে নিয়ে যাই, আমাদের ওইখানে ম্যানুয়ালি আমরা এটা সেপারেশন করি। পচনশীলটাকে আমরা রেখে দিই, অপচনশীলটার ভিতর থেকে বাই প্রোডাক্টে নেওয়ার মতো অনেক ম্যাটেরিয়ালস পাওয়া যায়, কিন্তু আমাদের সামর্থ্যের জায়গা থেকে আমরা বাই প্রোডাক্টে যেতে পারি নাই। ওই পলিথিনগুলো সিটি কর্পোরেশনের যে ফাইনাল ডাম্পিং প্লেস দ্যাট ইজ সেই জায়গায় আমরা রাখি। সিটি কর্পোরেশন 2, 4, 5 বছর পর পর ওইটা তারা তাদের মতো করে ওই ল্যান্ডফিলিং করে। আমরা যদি ভবিষ্যতে এইটাকে সোশ্যাল বিজনেসে ট্রান্সফার করতে পারি, এই দেশের সোশ্যাল বিজনেসের জনগণ যদি এগিয়ে আসে, এই প্রোগ্রাম যদি মনে করে যে এইটা একটা বড় সমস্যা বাংলাদেশের জন্য, তাহলে এইটা পরবর্তীতে বড় বড় বিজ্ঞানীদের নিয়ে ওইটাকে কিভাবে ডিস্ট্রয় করা যায় স্বাস্থ্য পরিবেশ সম্মত এবং অন্যান্য যে সমস্ত জিনিসগুলো আমরা বাই প্রোডাক্টে যেতে পারি সেইগুলোকে আমরা পরবর্তীতে বাই প্রোডাক্টে যে। ঠিক আছে, আমি আর 2-1টা প্রশ্ন নিয়ে নিই, সময় শেষ হয়ে গেছে। পেছনেও একটা আছে।
দেখি পেছনেরটা আগে হয়ে যাক, তারপরে আমরা সামনেরগুলো খুব সংক্ষেপে, যে অতিরিক্ত টাইম নিচ্ছি আমরা এটাতে। থ্যাংক ইউ। আই এম আহসান রনি, স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, এবং আমি ঢাকা ইউনিভার্সিটি বেসড একটা ভলান্টারি অর্গানাইজেশন গ্রিন সেভার্সে কাজ করছি। আমার মনে হয় হাউসহোল্ডে বিভিন্ন ওয়েস্ট কালেক্ট করার জন্য ডিফারেন্ট ট্রেনিংয়ের দরকার হবে না। এখানে যদি কালার বিন ইউজ করা হয়, অথবা বিনগুলোতে যদি বিভিন্ন পিকচার ইউজ করা হয়, যেমন হাউসহোল্ড ম্যাটেরিয়ালের পিকচারটা একটা বিনে, ইভেন বিভিন্ন কি বলে যে রান্না তরকারি ওয়েস্টগুলো ছবিগুলো একটা বিনে, এরকম বিভিন্ন বিনে কালার অথবা পিকচার দিয়ে দেওয়া হয়, তাহলে ট্রেনিং ছাড়াই সবাই এটা ইজিলি হচ্ছে ডিফারেন্ট বিনে ডিফারেন্ট ম্যাটেরিয়ালগুলো অথবা ওয়েস্টগুলো রাখতে পারে। থ্যাংক ইউ। আমার কোশ্চেনটা হচ্ছে, এখানে কিছু আছে রিকভার্স, পেপার, প্লাস্টিক, মেটাল, অনেক কিছু রিকভার করা যায়। ফ্যাক্টরি টু ইন্ডাস্ট্রিতে অনেক কিছু রিকভার করা যায়, কিন্তু এটা তো অনেক ভাস্ট প্রজেক্ট। আর এটা রিকভার করার ক্ষেত্রে আপনারা কি কোনো ফ্যাক্টরিকে সরাসরি দিচ্ছেন, যেটা থেকে সেই প্রজেক্টটা রিকভার হচ্ছে? আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, কিছু ম্যাটেরিয়াল আছে, সব কিছু কিন্তু রিকভার্স করা, যেমন রিসাইকেল করা যায় না। যেমন হচ্ছে ব্যাটারি, এখন প্রচুর ব্যাটারি ওয়েস্ট হচ্ছে, যেটা সেই ব্যাটারির মধ্যে থাকে হচ্ছে আপনার সালফার ডাইঅক্সাইড থাকে, প্লাস হচ্ছে ওখানে কিছু ম্যাটেরিয়াল থাকে যেটা রিকভার করা অনেক অনেক বিশাল একটা প্রজেক্ট। সেক্ষেত্রে আপনার বিষয়টা কি? এখানে আমার একটা জিনিস হচ্ছে, কিছুক্ষণ আগে একটা আপডেট এসেছিল আপনার, ওই উড প্লাস্টিক কম্পোজিট যেটা তৈরি হয়, আপনার উড প্লাস্টিক কম্পোজিটের মেইন আইটেম হচ্ছে পিই অ্যান্ড পিপি থেকে আসে। তো আপনি যে ওয়েস্টেজগুলো ফেলে দিচ্ছেন, এটাকে রিসাইকেল করে পিপি গ্রিনুয়েলস করা সম্ভব। আমার এর সাথে আপনাকে খুব বেশি ইনভেস্টমেন্ট যে বাড়াতে হবে তা কিন্তু না। অ্যারাউন্ড $80,000 উইল কস্ট এ গ্র্যানুয়েলিং প্ল্যান্ট অ্যান্ড রিসাইক্লিং অ্যান্ড ক্র্যাশিং প্ল্যান্ট। সেটা মনে হয় চিন্তা করে দেখা যেতে পারে এর সাথে। থ্যাংক ইউ। এখানে একজন আছেন সামনে। আসসালামু আলাইকুম, আমি মীর আলামিন, আমি বাগরাটে সিমিলার একটা প্রকল্পে কাজ করছি। তা আমি ওনার ওই প্রকল্পের ওখানে আমি কয়েকবারই গিয়েছি। ওনারটা কিনা জানি না, এটা হলো আরইবি, খুলনা বাইপাস রোডে আরইবির অফিসের উল্টা দিকে। আগে যখন জোরে সোরে শুরু করলো, গত তারিখে 15 দিন আগে গেলাম, দেখলাম যে ওটা প্রায় বন্ধ। ওটা কি গভর্নমেন্ট উদ্যোগ ছিল না ওনার উদ্যোগ, আমি শিওর না। আমি যেটা জোর দিচ্ছি সেটা হচ্ছে এই পচনের যে ব্যাপার, উনি যে প্রক্রিয়াটা দেখাচ্ছেন তার মধ্যে পচন কিন্তু একটা ব্যাপার। এটা অনেক দেশেই এখানে ব্যাকটেরিয়া ইউজ করে। ব্যাকটেরিয়া অনেক ধরনের ব্যাকটেরিয়া আছে, কয়েক লক্ষ রকমের। কিছু আছে হার্মফুল জিনিসই খায়, এমনকি কেমিক্যালস খায়, এমনকি হেভি মেটাল খায়, এরকম ব্যাকটেরিয়াও আছে। তো সেখানে যদি ওনাকে টেকনোলজির সাথে টাই করে দেওয়া যায়, কেননা ওইখানে যখন চালু ছিল, যেটা আমি দেখছি, সেখানে দেখছি যে এখানে দেখলাম কিছু মেয়েরা কোদাল দিয়ে চাষ করছে। ওখানে কুকুর দেখেছি, সব কয়টা কুকুর অসুস্থ, সারা গায়ে ঘা। তা আমার মনে হয় না তারা ব্যাকটেরিয়া ব্যবহার করছিলেন। আর ওইগুলোকে নিউট্রাল না করে যদি আমি জমিতে দেই, তাহলে আবার জমিও নষ্ট হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। তো আমরা যখন এরকম প্রজেক্টে কাজ করব, যারা ওয়ার্কার বা যারা ওয়েস্ট কালেকশন করবে, তারা কতটুকু নিরাপদ বা সেফটি, আমার মনে হয় কি এরকম প্রজেক্ট করার আগে এরকম তাদের সেফটি নিয়ে একটি বিশদ গবেষণা বা এরকম একটি পাইলট প্রজেক্ট করা উচিত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি শামসুন্নাহার মিলি, লালমনিরহাট থেকে আসছি, জাগনারী প্রগতি সংস্থার নির্বাহী পরিচালকের দায়িত্বে আছি। তো ভাইয়ের কথাগুলো আমি অনেক ভালোভাবে শুনছিলাম। তো আমার অনেক বড় একটা বায়োগ্যাস প্রকল্প আছে, তো সেখানে আসলে আমাদের অনেকটাই গ্যাপ আছে। তো এইখানে আমি অনেক কিছুই বুঝতে পারলাম যে আমার গ্যাপগুলোর সাথে আমি মিলিয়ে নিলাম। আর বিষয় হলো যে ভাই এখান থেকে এক ভাই বলছিলেন সেফটির বিষয়টা, আসলে এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমি কিন্তু এই জন্য অনেক আমার যারা কর্মীরা কাজ করতেন তারা অনেকেই ভয় পেয়ে চলে গেছেন, যে অনেক সমস্যা দেখা দিয়েছিল। আর বিষয় করে গভর্নমেন্টের সাথে কাজ করতে গেলে অনেক সমস্যাও দেখা দেয়, আবার কিছু কিছু ব্যাপারে হেল্পও পাওয়া যাচ্ছে। কিন্তু আমি মনে করি যে গভর্নমেন্ট মধ্যপথে ফেলে দিয়ে চলে যায়। একটা উদ্দেশ্য নিয়ে এসে কাজ করা হয়, তারপরে দেখা গেল যে সেই উদ্দেশ্যটা সাকসেস হয়ে গেছে, গভর্নমেন্টের সেই প্রজেক্টটা সাকসেস হয়ে গিয়েছে। তো সেখানে আমরা কি অবস্থায় আছি সেটা কিন্তু পরবর্তী এই ফিডব্যাকটা কিন্তু খুব কম নেওয়া হচ্ছে। যেমন আমি তার একটা প্রমাণ, আমি পল্লী উন্নয়ন একাডেমির পার্টনার মানে কাজ করেছি, সেখানে 1,60,000 টাকা দিয়ে আমি বায়োগ্যাস প্রকল্পটা এই প্রজেক্টটা নিয়েছি। তো 6 লক্ষ টাকার জমি আমি দান করেছি। তারপরে আমার অনেক ইনভেস্ট হয়েছে,
কিন্তু আমাকে হঠাৎ করে বলা হলো যে ভারত থেকে একটা টিম আসবে, গ্যাস নিয়ে যাবে। আমি এমন করেছি যে 65,000 টাকার গোবর এবং মুরগির যে বীজটা ওটা দিয়েছিলাম। তখন দেখা গেল যে ভারত থেকে এদিকে আবার বাসায় বাসায় যে লাইন দেওয়ার বিষয়টা ছিল, সেখানে আমি আমার ফিনান্সিয়াল প্রবলেমের জন্য আমি দিতে পারিনি। এটাও আমি ওনাদের সাথে শেয়ার করেছিলাম। সেখানে দেখা গেল আমার গ্যাসের গন্ধে গ্রাম থাকতে পারছে না, গ্যাস সব উড়ে চলে গেল। আমাকে ভারত থেকে টিম আসলো না, আমার গ্যাসও নিল না। এরকম অসংখ্য প্রবলেম আছে, আবার সুবিধাও কিছু আছে। তো ওই ভাইয়ের যে বিষয়টা জৈব সারটা, তো জৈব সারটা ভাই কেজি কত প্যাকেট বিক্রি করা হয় এইটুকু আমি জানতে চাচ্ছিলাম। আমি ওয়াহিদুল শেখ শিমন ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। তো আমারও এরকমই একটা প্ল্যান ছিল ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে, যেটা আমি ঢাকায় করতে চাচ্ছিলাম, এবং এটা আমি প্ল্যান জমা দিয়েছি SBYC সোশ্যাল বিজনেস প্ল্যান কম্পিটিশনে, যেটার জন্য আমরা চ্যাম্পিয়ন হয়েছি। স্যারই আমাকে প্রাইজ দিয়েছিল। তো এটা যখন আমরা পাইলট প্ল্যান্টে গিয়েছিলাম, তখন এটার প্রধান যেটা সমস্যা ছিল যে ঢাকা সিটিতে যারা অলরেডি যারা ওয়েস্ট কালেক্ট করতেছে, তারা অনেক বড় একটা থ্রেট আমাদের জন্য, যে তারা কেন মেনে নিবে যে আমরা ওয়েস্টটা কালেক্ট করতেছি। তো এইটাকে আপনি কিভাবে মিটিগেট করবেন? যদি আপনি বললেন যে এটা আমি ঢাকা সিটি অন্য পৌরসভায় আপনি এটাকে এক্সপ্যান্ড করবেন, তো এক্ষেত্রে যদি আমরা ঢাকাতে এই প্ল্যানটা ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে অলরেডি যারা ওয়েস্ট কালেক্ট করতেছে তারা কেন আপনাকে স্কোপ করে দিবে ওয়েস্টে কালেক্ট করার জন্য? থ্যাংক ইউ। এখানে আমরা শেষ করি। আপনি একটা কথা যদি নাম্বার বলতে চান। 1, কোয়ালিটি ইনশিওর করা। ব্যাকটেরিয়া সম্পর্কে যে কথাটা আসছে, আমরা থার্মোমিটার দিয়ে আমাদের ল্যাবে টেম্পারেচার মাপা হয়। এইটা যখন পাইলিংই দেওয়া হয়, সাথে সাথে এইটা 3 দিন 4 দিন পরে 40, 45, 50, 60, 70 সেন্টিমিটার ইয়েতে চলে যায় টেম্পারেচার। আমরা 55-র ভিতর, 45 থেকে 55-র ভিতর কোয়ালিটি ইনশিওর করার জন্য রাখি। ওর ভিতর যে সমস্ত ব্যাকটেরিয়া থাকে ওগুলো থাকে না। আর বাংলাদেশ সরকারের সর্বশেষ একটা নীতিমালা আছে, তাদের ল্যাবের থেকে প্রতি 3 মাস পর পর এই সারটাকে আপনার ওই টেস্ট করে এইটাই ফার্মার্স লেভেলে দিতে হয়, যার জন্য জমির কোনো ক্ষতি হয় না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে লোকগুলো ওখানে কাজ করে তাদেরকে স্বাস্থ্যসম্মতভাবে রাখার চেষ্টা করা হয়, যেটা পরিবেশ অধিদপ্তর প্লাস হেলথ হ্যাজার্ডের মধ্যে। আপনি মনে করেন যারা টুকাই, তাকে আমরা কি সহযোগিতা করছি? সেই টুকাইকে ধরিয়ে যদি ওই জায়গায় কাজ করাই, তার মুখে যদি মাস্ক থাকে, অ্যাপ্রন থাকে, হাতে যদি গ্লোভ থাকে, পায়ে যদি গামবুট থাকে, জুতো থাকে, তারপরে যদি স্বাস্থ্যসম্মতভাবে যতটুকুন সম্ভব সেইটুকুন তো তাদের ইনকাম জেনারেটিং, তাদের আর্থসামাজিক উন্নয়ন, ওই টুকাইগিরি আর করতে হবে না। ওই টুকাইতে গেলে তার স্বাস্থ্য দেয় কিনা, কিন্তু ওইখান থেকে আইনে যদি তাদেরকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসে তাদেরকে স্বাস্থ্যসম্মতভাবে সাপোর্ট দেওয়া হয়, আমার মনে হয় ওইটার থেকে এইটা ভালো। সেকেন্ড হচ্ছে এদের ছেলেমেয়েদেরকে লেখাপড়ার জন্য, আমরা এদের ছেলেমেয়েদেরকে লেখাপড়ার জন্য আমাদের স্কুল আছে, এইখান থেকে যে ইনকাম হয় তাই দিয়ে তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য তাদের প্রাইমারি স্বাস্থ্য আমরা সাপোর্ট দিই। এবং অ্যাডোলেসেন্ট গার্লস সহ অন্যদেরকে টেকনোলজি ডেভেলপ করার জন্য, যে সময় একসময় মেথড ছিল, ম্যানুয়ালি কালেকশন করতো, টেকনোলজি ডেভেলপ হওয়ার ফলে সেই মেথডরা জব হারাইছে। যখন সিটি কর্পোরেশন অন্যান্য জায়গায় আমরা চাকরির অ্যাপ্লিকেশন করি, আমাদের মতো ভদ্রলোকের পরিবারের ছেলেরা যে মেথডের সুইপারের চাকরি অ্যাপ্লিকেশন করে, সেই মেথডরা আজকে জব হারায় গেছে। তাদেরকে যদি আমরা ওই জায়গায় ইউটিলাইজ করি, তাহলে তারা পেশা হারাবে না এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এই আলোচনাটা খুব সর্বাঙ্গ সুন্দর হয়েছে, সব দিকের ইস্যুগুলো এসছে, আরো অনেক ইস্যু আছে, তবে আলোচনাটা গভীরভাবে হওয়ারও সুযোগ আছে, যেহেতু এটা আমাদের একটা বড় রকমের সমস্যা। এই সমস্যার উত্তরণের জন্য আমাদের কি কি পন্থা দেওয়া দরকার সেটা, আর সামাজিক ব্যবসায়ীর কাজে একটা ভালো পন্থা হতে পারে বলে আমার ধারণা, কাজে এটা সেরকম একটা সুযোগ হিসেবে আমরা দেখছি। এবারে আমরা আসি নেক্সট প্রজেক্টে। উই কনক্লুড দিস ওয়ান হুইচ ওয়াজ অন waste management. Now we move into the next one. আমাদের নেক্সট প্রজেক্ট হলো নবীন উদ্যোক্তা প্রজেক্ট, ইমরান লাইভস্টক ফার্ম। এটা এন্টারপ্রেনার হলো দেলওয়ার হোসেন সরকার, ফ্যাসিলিটেশন গ্রামীণ টেলিকম ট্রাস্ট। আমি মোহাম্মদ দেলওয়ার হোসেন সরকার, মাতা ডলি আক্তার, গ্রামীণ ব্যাংক ঋণ গ্রহীতা 16 বছর যাবৎ, কেন্দ্র শালগড়, গ্রাম রসুলপুর, থানা দেবিদ্বার, জেলা কুমিল্লা। আমার শিক্ষাগত যোগ্যতা রাষ্ট্রবিজ্ঞানে অনার্স পাস। আমি 2.5 বছর যাবৎ গরুর খামারের সাথে জড়িত। আয়ের উৎস দুধ বিক্রয় এবং বাছুর বিক্রয়। প্রকল্পের অবস্থান, আমার প্রস্তাবিত প্রকল্পের অবস্থান আমার বাড়ির পাশে। পশু সম্পদ, প্রকল্পের পশু 10টি গাভী এবং 10টি বাছুর
দিয়ে এবং 5 বছর পর বৃদ্ধি পেয়ে 25টি গাভী এবং 13টি বাছুর হবে। দুধ ব্যবসা, প্রতিটি গাভী থেকে দৈনিক 10 লিটার দুধ পাওয়া যাবে। চতুর্থ বর্ষে 15টি তারও বেশি গরু দিয়ে বায়োগ্যাস প্ল্যান্ট হবে। প্রতিদিন 300 কিলো গোবর পাওয়া যাবে। প্ল্যান হবে 10 ফুট। বায়োগ্যাস প্ল্যান্ট বাবদ খরচ 1,50,000 টাকা, জেনারেটর 40,000 টাকা। দিনে বিদ্যুৎ উৎপন্ন 2300 ওয়াট। দৈনিক 3 থেকে 4 ঘন্টা বিদ্যুৎ পাওয়া সম্ভব। ঝুঁকিসমূহ, বিভিন্ন রোগব্যাধি, চুরি, খাদ্যের অপর্যাপ্ততা। ঝুঁকি ব্যবস্থা, পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে, যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে, পর্যাপ্ত খাদ্য মজুত করা হবে। আমি প্রকল্পের মোট বাজেট 23,40,000 টাকা। এক্ষেত্রে আমার নিজস্ব অর্থায়ন 2 লক্ষ টাকা। বাকি 21,40,000 টাকা আমি গ্রামীণ টেলিকম ট্রাস্ট নবীন উদ্যোক্তা বিভাগ নিকট নিয়োগ করার জন্য আবেদন জানাচ্ছি। 1 বছরের মধ্যে ব্রেক ইভেন পৌঁছে আগামী 6 বছরের মধ্যে প্রকল্পের প্রস্তাবিত বিনিয়োগ ফেরত দিব পারবো বলে আশা করছি। প্রকল্পের ব্যয়, আমার প্রস্তাবিত প্রকল্পের ব্যয় 23,40,000 টাকা। এক্ষেত্রে গাভীর গোয়াল ঘর 2,50,000 টাকা, খাবারের পাত্র তৈরি বাবদ 50,000 টাকা, ঘাসের জমি লিজ 20,000 টাকা, পানির মোটর 20,000 টাকা। 10টি গাভীর মূল্য 13 লক্ষ টাকা। 1 বছর খাবারের খরচ 5,24,000 টাকা। ভ্যাকসিন বাবদ 20,000 টাকা। বিদ্যুৎ বিল 12,000 টাকা। 2 জন কর্মচারীর বেতন 1,44,000 টাকা। আয়ের বর্ণনা, প্রস্তাবিত প্রকল্পের 10টির গাভীর দুধ এবং অন্যান্য সামগ্রী বিক্রি করে প্রথম বছরে 1,86,000 টাকা, ব্যয় হবে 7,68,000 টাকা, মুনাফা থাকবে 3,18,000 টাকা। দ্বিতীয় বছরে 2,68,800 টাকা, তৃতীয় বছরে 3,97,840 টাকা, চতুর্থ বছরে 7,37,800 টাকা, পঞ্চম বছরে 7,54,362 টাকা, ষষ্ঠ বছরে 5,71,543 টাকা। সামাজিক প্রভাব, উদ্যোক্তার দক্ষতা এবং আত্মকর্মসংস্থান সৃষ্টি করা, অন্যান্যদের জন্য কর্মসংস্থান তৈরি করা, বিশেষ করে গ্রামীণ পরিবারের সদস্য। পুষ্টির চাহিদা পূরণ করা, গরুর বজ্র থেকে বায়োগ্যাস পরিবেশ উপযোগী জৈব সার উৎপাদন করা, অর্থ সামাজিক ব্যবস্থা নিশ্চিত করা। ধন্যবাদ। যে যত ইনভেস্ট করতে চায় ওয়েলকাম, এককভাবে হলে ভালো বা বড় অংশ হলো আরো ভালো, এটাও ভালো, না হলে ছোট ছোট অংশে যদি অনেকে অংশীদার হয় সেটাও ভালো। তো আমি এইটা আলোচনার জন্য আসবো। তার আগে একটা জিজ্ঞেস করি, আমি জানি না এখানে কতজন নবীন উদ্যোক্তা হবার জন্য অপেক্ষায় আছে এবং আজকে সবাই উপস্থিত আছে, এরকম আছে নাকি কারা যারা একটু দাঁড়াতে, তারা যারা ভবিষ্যতে পরিকল্পনা দেবে, একটু উঠে দাঁড়াও তারা নবীন উদ্যোক্তা হিসেবে যারা অংশগ্রহণ করতে চায়। নবীন উদ্যোক্তা আছে এখানে, অনেকে আছে, তারা শুনতে এসছে আজকে, ভবিষ্যতে তারা পরিকল্পনা নিয়ে আসবে, তাদেরকে আহ্বান জানানো হয়েছে যে তারা যেন এখানে উপস্থিত থাকে, শোনে অন্যদের। এই যে এখানেও আছে, এদিকেও আছে, তো সবাই তাদের জন্য আমরা হাততালি দিই যারা নবীন উদ্যোক্তা হিসেবে অগ্রসর হতে চায়। এবার আলোচনার পালা, আলোচনায় এগিয়ে আসুক যারা আলোচনা করতে চায়। বাড়ি একজন আছে এখানে, আর এদিকে একজন আছেন, বলো বাড়ি। নবীন উদ্যোক্তার বিষয়টা আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি। বিষয়টা হলো যে লাইভ স্টক, পোলট্রি এগুলো প্রচুর আসতেছে, আগের ডিজাইন ল্যাবেও আসছে, ডিজাইন ল্যাবেও, এবং এগুলো বাংলাদেশে হচ্ছে। কাজেই এগুলো যে টেকনিক্যাল ইস্যু আমরা মোটামুটি সবসময় আলোচনা করতেছি। এখানে দু একটা কথা বলি, সেটা হলো যে এখানেও দেখা যাচ্ছে দেলোয়ার সাহেবের 2.5 বছরের একটা অভিজ্ঞতা আছে। কাজেই অভিজ্ঞতা যাদের আছে তাদের বিষয়টা আমরা একটু গুরুত্ব সহকারে বিবেচনা করতে পারি। আর একটা হলো যে প্রত্যেকটা গরুরই অ্যাভারেজে উনি দেখাচ্ছেন 10 লিটার করে দুধ। কাজেই এইটার ক্ষেত্রে একটু আরও ভালো ব্যাখ্যা থাকা দরকার ছিল, কারণ কী ধরনের গাভী নিবে উনি, না হলে এগুলো বোঝা খুব কঠিন হয়ে যায়।
আর 3 নম্বর পয়েন্ট হলো যে কাউ ফ্যাটেনিংয়ের চেয়ে মিলস কাউ যেটা গাভীর খামার এটা একটু বেশি টেকনিক্যাল এবং রোগবালাইও গাভীর ক্ষেত্রে বেশি, যেটা ফ্যাটেনিংয়ের ক্ষেত্রে রোগবালাই অনেক কম হয়, সেদিকেও আমাদের বিষয়টা নজর রাখতে হবে এবং এতে ব্যয়ও বেশি হয়। আর যদি রোগবালাই কন্ট্রোলে রাখা যায় এবং দুধ বৃদ্ধির বিষয়টা নিশ্চিত রাখা যায়, তাহলে মার্কেটিং যদি ঠিক থাকে তাহলে এই প্রজেক্ট সবসময় ভাইবেল হবে, কোনো অসুবিধা হওয়ার কথা না। তার আরেকটা হলো যে নেট প্রফিটটা খুব ভালো দেখা যাচ্ছে, 3 লাখের উপর থেকে 3,44,000, 3,54,000, 3,58,000 এইভাবে উনি দেখা গেছেন। এটার ক্ষেত্রেও আমরা গ্রুপ মিটিংয়ে আরও ভালো আলোচনা করতে পারবো, বিস্তারিত আলোচনা করতে পারবো। আশা করি এক্ষেত্রেও আমরা ভালোভাবে তার রিকমেন্ড করতে পারবো বলে মনে করি, যদি এই পয়েন্টগুলো ডিসকাশন করা যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি পারভিন। Just for information, last week we had Nobin Utokta screening exercise lab in Rangpur and Chilmari, and there was about 60 participants, and probably we can give, I think, at least potential 30 Nobin Utokta new. So what Telecom Trust is doing, they are organizing workshop on the spot in the locality. Last one was in Rangpur, another one Chilmari. So these are 2 workshops held, and there were about 60 participants in those workshops, and all the discussions took place, and about 30 of them quite qualified to come here for final presentation. So that's good news, that we can encourage young people to get involved with businesses and do things and encourage others. One Nobin Utokta becomes successful, they also excite other young people to follow that step, that how to get involved and create businesses rather than just look for jobs, which is not available. So this is a good initiative from Telecom Trust. Now, thank you. One in the back, yeah. বিষয়টা হচ্ছিল 10 লিটার দুধটা, এটা একটু আপনি বিবেচনা করবেন, কারণ কিছু কিছু গাভী আছে আসলে আপনি যদি 20 লিটার উপরে গাভীটা ক্রয় করতে পারেন, এটা কস্ট ইফেক্টিভ বেশি হবে। আরেকটা দেখা গেছে যে খাবার যে ইনগ্রিডিয়েন্টসটা, এটা মিক্সচার করার ক্ষেত্রে অনেক সময় যে কর্মীদের আমরা ব্যবহার করি, এদেরকে প্রপার ডিরেকশন বা ট্রেনিং না দেওয়াতে অতিরিক্ত খাবার দিয়ে দেয়, আবার কোথাও কোথাও লেজ হয়, এখানে মিসইউজটা অনেক ক্ষেত্রে হয়। এটা একটা ফলো করা যেতে পারে। আরেকটা হলো মার্কেটিংটা, মার্কেটিং চ্যানেল অফ ডিস্ট্রিবিউশনটা কোথা থেকে কিভাবে হবে, এটা কিন্তু বেশিভাবে নজর দেওয়া দরকার। কারণটা এটাতে অনেক ক্ষেত্রে, কারণ এটা এমন একটা জিনিস খুব তাড়াতাড়ি নষ্ট হওয়ার সুযোগ থাকে। তো এই বিষয়টা আপনার চ্যানেলে কে কে থাকবে এবং কিভাবে চ্যানেল অফ ডিস্ট্রিবিউশনটা হবে আপনার দুধটা, এই বিষয়টা আপনি খেয়াল রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ এই উদ্যোক্তাকে। আমি জানাতে চাচ্ছি যে 10টা গরুতে কতটুকু ফিজিবিলিটি হবে, কারণ আমার একটা ছোট খামার বাড়ি আছে, সেখানে 10-12টা গরু আছে, সেখান থেকে যে দুধ আসে আমরা আমাদের বন্ধু বান্ধব সবাই খাই, সেখান থেকে সেই দুধের দাম আমরা 100 টাকা লিটার দিয়েও ওই গরুর যে খাবারের দাম 50% টাকা ওঠে না। আর আমি আর একটা রিকোয়েস্ট করবো যে আমার যে গরু আছে আমি যদি ওনাকে দিয়ে দিই, তাহলে উনি এটা চালাতে পারবে কিনা। ভালো প্রস্তাব। এবং আমার জায়গা আছে, গরু আছে, সবই আছে, শুধু ওনার টেকনিক্যাল সাপোর্ট নিয়ে উনি কাজ করবে। এবং ওখান থেকে আমি 100 টাকা লিটার দুধ আমার ফ্যামিলি প্লাস আমার বন্ধু বান্ধবের জন্য নিয়ে নেবো আমি। ভেরি গুড, ম্যানেজমেন্ট কন্ট্রাক্ট। হ্যাঁ, ম্যানেজমেন্ট কন্ট্রাক্ট। ভেরি গুড আইডিয়া। ভালো। পেছনে আর কি বলছিলেন? তুমি বলছো পারভিন? I'm Rumana Parvin again from Dhaka University. So I have a question, like you have shown that in the first year you will earn 10 lakh taka from selling the milk only. So 10 lakh taka goru dudh bikri kore. So who will be the buyers? Have you set or had any market survey je dudh কারা কিনবে, যে আমি 10 লাখ টাকার দুধ আমি প্রথম বছরে বিক্রি করতে পারবো? হুইল বি দ্য কাস্টমার অ্যাকচুয়ালি? কারণ অনেক সময় বিভিন্ন কোম্পানি কিনে নেয়, সেটা ঠিক আছে, তাদের অলরেডি বিভিন্ন ফার্মার আছে, তাদের সাথে কন্ট্রাক্ট আছে। সো এটা আপনাকে যদি একটু ক্লিয়ার করেন যে প্রথম বছরে, বিকজ ইউ হ্যাভ শোন দ্যাট আপনি প্রথম বছরে ব্রেক ইভেনে চলে যাবেন, ডিপেন্ডিং অন দ্য ক্যালকুলেশন দ্যাট আপনি 10 লাখ টাকার মিল্ক এবং বাকি টাকাটা আপনি গরু বিক্রি করে পাবেন, গরুর মাংস বিক্রি করে। সো এটা যদি একটু ক্লিয়ার করতেন। এবার দেলোয়ার বলুক দেখি যে কয়টা মনে আছে। তো প্রথমে স্যারে বলছিল যে 10 লিটার, আনুমানিক যদি আমি বিদেশি জাতের গরু কিনি তাহলে দেখা যাচ্ছে যে 15, 16, 17 বা কিছু কিছু গাভী 8 লিটারও দিতে পারে। তাই আমি গড়ে 10 লিটার করে হিসাবটা দেখে যাচ্ছি। আর ম্যাম বলছিল যে রোগব্যাধি, আমি একজন পল্লী চিকিৎসক,
হ্যাঁ পল্লী চিকিৎসক অবশ্যই রোগ ব্যাধি হতে পারে। আমাদের দেশে সচরাচর রোগ হয় হ্যাঁ তরকা বাদলা গলা ফুলা এবং খুরা রোগ। তরকা বাদলা রোগগুলো আসলে সহজে আসে না, বেশিরভাগই গলা ফুলা প্লাস খুরা রোগ, এই দুইটা রোগেই সচরাচর আমাদের দেশে হয়ে থাকে। তবে অবশ্যই এগুলোর চিকিৎসা আমার জানা আছে। আর স্যারে বলছিল যে স্যারের গাভীগুলো আমি নিয়ে নিতে, যদি গাভীগুলো ওইরকম ভালো মানের হয় তাহলে অবশ্যই নিয়ে নেব। আর দুধের কথা বলছিল, আমি দুধ বিক্রি করব মার্কেটে নিয়ে নয়, বাড়ি থেকে এসে নিয়ে নেবে, ওরকম ব্যাপারই কন্ট্যাক্ট করা আছে। 50 টাকা লিটার বাসা থেকে নিয়ে নেবে। থ্যাংক ইউ। আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, যেটা আমি যখন ছোটবেলায় গ্রামে ছিলাম তখন আমার পার্শ্ববর্তী একটা পরিবার ছিল যারা হচ্ছে এই ধরনের কাজগুলো করতো। তো তাদের মধ্যে একটা কনসার্ন আমি দেখেছিলাম, যখন ইনিশিয়ালি স্টার্ট করে তার বিজনেসটা তখন খুব ভালো করে ভালো ক্যাপিটাল নিয়ে স্টার্ট করে এবং উইদিন 5 ইয়ার্স তারা একসময় এটা ছাড়তে বাধ্য হয়। তার মধ্যে আমি যেই কনসার্নটা দেখেছিলাম সেই কনসার্নটা মূলত ছিল তারা খুব উন্নত জাতের একটা গাভী মানে কয়েকটা গাভী কিনেছিল বা গরু কিনেছিল, যেগুলো অস্ট্রেলিয়ান জাতের কিছু, আমি যতদূর পরে আমার। তো ওখানে দেখা গিয়েছিল ওরা যে খাবারটা ওদেরকে দিতে হয়, কারণ এখানে একটা সম্পর্ক আছে, যত উন্নত মানের ভালো খাবার দিবে তত দুধের পরিমাণটা তত বেশি আসে। সো ওই পরবর্তীতে দেখা গেছে তাদের যে এস্টিমেটেড যে বাজেটটা ছিল যে ফুডের ক্ষেত্রে যেটুকু খরচ হবে, পরে দেখা যাচ্ছে মার্কেটে এটা ডে বাই ডে শুধু খাবারের দামটা বেড়েই যাচ্ছে এবং একটা সময় দেখা গেল যে তারা এটা আর কন্টিনিউ করতে পারে নাই এবং পরে হিউজ লস দিয়ে গরুগুলো তারা গাভীগুলো বিক্রি করতে বাধ্য হয়েছে। সো আপনার এই ধরনের যদি কনসার্ন দেখা দেয় সেভাবে কিভাবে রিজলভ করবেন সেটা আমার একটা জানার বিষয়। থ্যাংক ইউ ভেরি মাচ। উনি গাভীটা দেখিয়েছেন যে প্রথম বছরেই 10টা গাভী কিনবেন, কিন্তু দেখা গেল 1 বছর বা 2 বছর বা 3 বছর পরে গিয়ে 5টা গাভী আনপ্রোডাক্টিভ হয়ে যেতে পারে বা প্রোডাকশন লো হয়ে যেতে পারে, সেক্ষেত্রে তার প্রিজারভেটিভ অ্যাকশনটা কি হবে? আমি দেলোয়ারকে ডিসকারেজ করতেছি না, কিন্তু বিষয়টা হলো যে ওই খাদ্যের বিষয়টা আসছে, খাদ্যর সাপ্লাই নিজে থেকেই দিতে হবে, সব কিনে নিয়ে এসে নিজেই মিক্সড করে দিতে হবে, যেটা উনি বলছিলেন সেইভাবে। তবে লক্ষ্য রাখতে হবে যে আমরা গত মিটিংয়েও কিন্তু একটা রিকমেন্ড করছি যে গরুর সংখ্যা একটু কমায় আনছি। একবারে 10টাতে না যায় আপনি যদি 5টাতে যান তাহলে আপনার জন্য রিস্ক অনেক কমে যায়। আর যেটা আনপ্রোডাক্টিভ হয়, ঢাকা ইউনিভার্সিটির একজন বললেন, এটাও খুবই গুরুত্বপূর্ণ, সে সময় সেটাকে তাকে সেল করে দিতে হবে, সেল করে দিয়ে আবার নতুন নিতে হবে। কাজে প্রসেস আছে, কিন্তু অল্পতে থাকলে উনি কন্টিনিউ করতে পারবে, আর বেশি হয়ে গেলে একবারেই একটা ধাক্কায় পড়লে তখন ডিসহার্টেড হয়ে যাবে এবং প্রজেক্টটা নষ্ট হয়ে যাবে। টেস্কো সুপারমার্কেট তারা প্রাইস ম্যানিপুলেশন করে, কিন্তু আমাদের দেশে এইটা অন্য নামে কাজ করছে, সেটা হচ্ছে আপনার মধ্যস্বত্বভোগী। সো এইটা থেকে বের হয়ে আসার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আপনার করাপশন লেভেল, যদিও এইটা আপনার আজকের এইটার সাথে রিলেটেড না, তবুও আমাকে বলতে হচ্ছে উই হ্যাভ টু রিডিউস করাপশন লেভেল in order to reduce the bureaucratic problem and improve the efficiency. এইটা করতে না পারলে আমাদের যে এই যে মধ্যস্বত্বভোগী ওদের কাছ থেকে ওই সমস্ত ছোট ইনভেস্টর বা স্মল এন্টারপ্রেনার যারা আছে তাদেরকে বের করে আনা সম্ভব না। এই জন্য আমাদের সবাইকে একটা সম্মিলিত প্রচেষ্টা শুরু করতে হবে এবং আমি আশা করব শ্রদ্ধেয় স্যার এইটার ইনিশিয়েটিভ নেওয়ার চেষ্টা করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। খাদ্যের জন্য আমি 80% জায়গা ঘাসের আবাদ করব, বিশেষ করে গরুকে ফিড তো অবশ্যই খাওয়াবো, সেটা হিসাব আমি দেখিয়েছি। আরেক ভাই বলছে 20 মিস্টেক করে, অবশ্যই 20 মিস্টেক করে আমি 10টি গরু থেকে প্রতি বছর দুটি করে চেঞ্জ করে যদি 20 মিস্টেক হয় ওই দুটি বিক্রি করব, বিক্রি করে আবার কেনার আমি প্ল্যান দেখিয়েছি। মারাও যেতে পারে, প্লাস বাছুর আমি 20% বাছুর বাদ দিছি, বিভিন্ন রোগ বেলায় হ্যাঁ হতে পারে, সেখান থেকে 20% বাছুর 10টি থেকে 2টি বাছুর বাদ দিয়ে তারপর আমি হিসাবটা করেছি। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ সবাই, ধন্যবাদ। দেলোয়ারের 21 লক্ষ টাকা বিনিয়োগ দরকার, যারা ইন্টারেস্টেড হবেন তারা আপনাদেরকে জানিয়ে রাখবেন যাতে করে আমরা উই ক্যান কন্টিনিউ দিস। এটার পরবর্তীতে আলোচনা, গ্রুপ মিটিং আরো বিশদ আলোচনা হবে, তারপরে আমরা এটা চূড়ান্ত করব, আমাদের মতামতগুলো চূড়ান্ত করব। The final project হলো Doctor in a Box, Preventive Health Care Social Business, Dr. Ashir Ahmed, QC University.
Information Communication Technology. That's what I do in Kyushu University in Japan, and we collaborate with Grameen Communications to produce technologies to solve social issues. So we work in health sector, agriculture sectors, and also in education. So today I will talk about what we are producing for the health sector. Traditionally, we had doctors in village areas. What they had a suitcase, and they had two devices. One is the thermometer, and the second one, they had a stethoscope. Our plan is to design that box with advanced technology so that they can do something more. And we are using in fact, Nutun Uddokta, Nobin Uddokta from Grameen Bank families. Here the picture, and we have the life examples. They are just fresh graduates from Grameen Caledonian College of Nurse. Thank you. আমি ফজিলাতুন নেসা রূপা Very good. আমি রেহানা পারভিন হেনা Shabash. ঠাকুরগাঁও Thank you. যাও চল এবার বসতে পারো। So they will be our new doctors actually they will be working in village areas. Okay, sit down. Thank you very much. Can you go to the next slide? So you know these diseases: stroke, diabetes, heart failure, kidney failure. These are very common diseases, and they are called non-communicable diseases. They are actually the silent killers. They kill almost like 76 million people per year. Within these 2-3 years, we went to 14,000 patients. We have a small studio just in the next room. If you have some time, you can see our studio there. We have doctors who are waiting in this studio, and the nurses, they can work in rural village or in urban areas as well. In the rural areas, one healthcare lady can take care of 100 families, and also they can take care of 100 families in urban apartment buildings. We have our parents there, and it is very hard to maintain their healthcare in the apartments. What do? They have to go to the nearest hospital, or they can do it manually by themselves. But the problem is they do not have the records. It's very important to see their previous records to see what is the trend of their diseases. So what our doctors do in the call center, they can look, because whenever they go with this box in the rural areas, all the patient data immediately come to our call center here. So we can see their status and also the history. That is the power of the doctors in the call center. Health database is the database that we build, and it has another value. It's very important for the medical science. This kind of data was not available. So in the university, and in the last 2 years, we received a lot of research grant in Japan to develop this new sort of healthcare database for them. Can you go to the next slide?